সিলেটকে কেন আইএলসের রাজধানী বলা হয়? আইএলস যে প্রতিষ্ঠান আছে এদের কি কোনো সিলেটের মধ্যে আইএলসের জন্য বেস্ট কোন প্রতিষ্ঠান বা বেস্ট কোন টিচার এরকম কি কেউ আছে? এটা হচ্ছে কি আসলে টোটালি একটা স্ক্যাম। আমাদের সিলেটে তো এটা একটা ক্রেজ চলতেছে। তো ওরা কেন বিদেশ না গিয়ে বাংলাদেশে বা সিলেটে আইএলস পড়াইতেছে? কেন আইএলস এর কোর্স ফি খুব বেশি পরিমাণে নেওয়া হয়? এটা হয়েছে তার প্রমোশনের একটা অংশ হিসেবে করে আর কি। আইএলস এর প্রশ্ন ফাঁস হচ্ছে, মানুষ আইএলস ছাড়াই অ্যাব্রোডে যাইতে পারতো। এগুলা কতটুকু ইফেক্টিভ হচ্ছে। পিছনে এদের কোনো কাজ আছে? আমি তো এসএসসি পরে আমি আইএলস দেবো। স্পিকিং যদি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে চিন্তা করেন, আপনার প্রতিষ্ঠান তো ব্যানশিওর। জি, আইএলস 6 থেকে 7 এই স্কোরটা পাওয়ার জন্য গ্রামার দরকার হয় না। তার কাঙ্ক্ষিত স্কোর না পায়, সেক্ষেত্রে আমরা তার কোর্স ফি নিচ্ছি না। আপনার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? তার সেম লেভেলটা তৈরি হবে। সো অ্যাগেইন গ্রেটিং ফ্রম বিরাজ পডকাস্ট। আজকে আমাদের সাথে আছেন বেনশিওর আইএলস প্রতিষ্ঠানের সুহেল স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সিলেটের সবচেয়ে ক্রেজ যে টপিকটা আইএলস, স্যারের সাথে এই বিষয়ে কথা বলবো, পাশাপাশি স্যারের এই বিষয়ে জার্নিটা বা এই বিষয়ে যে আমাদের স্টুডেন্টরা বা স্টুডেন্টের গার্ডিয়ানরা কি জানতে চায়, কি জানলে ভালো হবে, এই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে এইখানে আপনি যখন আপনাকে যখন আমরা ইনভাইট করছি আসার জন্য, তো আপনি ফার্স্টে আপনার মাথায় কি আসছিল যে আপনি আইএলস নিয়ে কথা বলবেন? কোন কোন টপিকটা আপনার মাথায় আসছে যেটা দর্শক জানতে চায়? কোন বিষয়টা আপনার মাথায় ফার্স্ট আসছে? এটা হচ্ছে আসলে কি, আমাদের সিলেটে তো এটা একটা ক্রেজ চলতেছে, অ্যাজ রিলেটেড একটা ক্রেজ আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি, যেমন যখন আপনারা ইনভাইট করলেন, তখন আমার মনে হইলো যে স্যার, যে কেন করবে মানুষ এই এই রিলেটেড যে কোর্সগুলো করা হয়, এগুলো কতটুকু ইফেক্টিভ হচ্ছে আমাদের স্টুডেন্টের জন্য, এই জিনিসগুলো হয়তো জানার আগ্রহটা বেশি থাকবে, আমার মনে হয়েছে এরকম। হ্যাঁ, আপনি জানেন আমার ভিতরে যে জিনিসটা কাজ করছে, যে আগে বেশিও না, মনে করেন 2008-2009-এর দিকে কিন্তু আইএলস খুব একটা প্রচলিত ছিল না, বা মানুষ আইএলস ছাড়াই অ্যাব্রোডে যাইতে পারতো। তো আপনি কি মনে করেন যে ওই আগে যে মানুষ আইএলস না দিয়ে অ্যাব্রোডে যাইতেছে, বা এখন আইএলস দিয়ে মানুষ অ্যাব্রোডে যাইতেছে, এর মধ্যে যে পার্থক্যটা, কি পার্থক্য আছে, বা এই এই প্রভাবটা কেমন প্রভাব ফেলতেছে বাংলাদেশে বা স্পেশালি সিলেটের মানুষের উপর? এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য তৈরি হয়েছে। যেমন আমি যদি বলি এরকম, যে আগে যেরকম উইদাউট আইএলস যেতে পারতো, আর এখন যাচ্ছে, এই দুইটার মধ্যে খুব বড় ধরনের কিছু পার্থক্য আছে। প্রথমটা হচ্ছে এরকম যে এখন যারা আইএলস এটা দিয়ে যাচ্ছে, এই স্কিলটা তার অর্জন করে যাচ্ছে, তার জন্যে বাইরে যাওয়ার পর সুযোগ তৈরি হচ্ছে বেশি। এটা একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, আগে যেমন উইদাউট আইএলসের ক্ষেত্রে যেটা টাকাটা মেইন ফ্যাক্ট ছিল, যে যাদের খুব বেশি সম্পত্তি ছিল বা ব্যবসা বাণিজ্য ছিল, ওই পারপাজে বিদেশ যাইতে পারতো, রাইট। বাট এখন মনে করেন যে যাদের একটু এফোর্ট দিতে পারতেছে ওরাই বিদেশে যাইতে পারতেছে। হ্যাঁ, এখন হচ্ছে এই সুযোগটা সবার জন্য তৈরি হয়েছে। সবাই যখন তার স্কিলটা তৈরি হচ্ছে, তখন সে চাইলেই যেতে পারতেছে। তো এখানে আপনার কথার উপর ভিত্তি করে আমি আরেকটা জিনিসে যাই, যেটা যে অ্যাব্রোডে যারা যায় ওদের একটা মতবাদ আছে যে আমি আইএলস দিয়ে আসার পরেও এখানে প্রবলেম হতেছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আছে যে কোনো রকম আইএলস দিয়ে বিদেশে চলে যায়, আবার অনেকে আছে যে ইম্পর্টেন্স একটু জিনিসটা এই পরে একটু স্কিল, যেটা অ্যাকচুয়ালি স্কিল ডেভেলপ করে যেতেছে, ওদের আবার প্রবলেম হয় না। তো এই ব্যাপারে আপনার মতবাদ কি? এটা হচ্ছে কাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে, যারা তার স্কিলটা ডেভেলপ করতে পারে নাই, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হচ্ছে। আর যারা ধরেন তার বিশেষ করে স্পিকিং, যদি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে চিন্তা করেন, তার স্পিকিং স্কিলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জব পাওয়ার ক্ষেত্রে, তার যে কোনো জায়গায় প্লেসমেন্টের ক্ষেত্রে। আর যদি আপনি স্টুডেন্ট হিসেবে চিন্তা করেন, তারপর সেই ক্ষেত্রে হচ্ছে তার রিডিং, তারপর তার রাইটিং স্কিল, মানে ওভারঅল চারটা স্কিল নিয়েই কাজ করতে হয়। এখন যারা এই জায়গাগুলোতে ভালো কাজ করছে, ওদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, এখানে কিছু কথা আছে যে এখানে ফ্রড কিছু কাজ কারবার হয়। এই ফ্রডুলেন্সের ক্ষেত্রে যে সমস্যা, যারা এইটার আশ্রয় নিচ্ছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি ফেস করতেছে। তো এই জিনিসটার পিছনে কি মনে করেন আইএলস যে প্রতিষ্ঠান আছে এদের কি কোনো পিছনে এদের কোনো কাজ আছে, যে এরা কি ঠিকমতো গাইডলাইন দিতেছে না, বা নাকি স্টুডেন্ট সিরিয়াস না, এরকম কিছু? এই ক্ষেত্রে হয় কি, আসলে ধরেন একটা ভালো কিছু করার জন্য দুই পক্ষের সমান সাপোর্ট দরকার।
তো এফোর্টটা দরকার। হ্যাঁ, এই দুই পক্ষ থেকে যখন সমানভাবে কাজটা হয় তখন হয় কি এটা 1-1-3 হয়ে যায়। আচ্ছা আচ্ছা। সাধারণত আমরা জানি 1-1-2 হয়, কিন্তু আপনি যখন দুই পক্ষ থেকেই ফুল সাপোর্টটা আসে, ফুল এফোর্টটা দেওয়া হয়, তখন 1-1-3 হয়ে যায়। তো স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের আমরা শুধু ভাবতেছি এরকম যে আমি কোনো রকম যেতে পারলেই হলো। আর কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রপার ওয়েতে হয়তো ওনারা গাইড করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত। তো এই দুইটার মিলিয়েই মূলত বিষয়টা কাজ করে আর কি। প্রতিষ্ঠান বিষয়টা যখন আসছে, মানে আপনার প্রতিষ্ঠান তো ব্যান্ড-শিওর। জি। আপনার জার্নিটা কীভাবে শুরু হয়েছিল? ব্যান্ড-শিওরের জার্নিটা হচ্ছে আমি 22-এর শেষে 23-এর একেবারে ঠিক প্রথম দিকে শুরু করা। তো এটা জার্নিটা হচ্ছে এরকম, আমি আরেকটা জব করতাম। তো জব করা অবস্থায় আমার এক ফ্রেন্ড, সে ইংল্যান্ডের সিটিজেন। তো সে তার বোন এবং বোনের হাজব্যান্ডকে দুজনকে নেওয়ার জন্য আরেঞ্জ করাতে চাচ্ছে। তখন সে আমার সাথে পরামর্শ করলো যে আমার সাহায্য চাইলো যে আমি আসলে ওদেরকে কোনোভাবে হেল্প করতে পারি কিনা। তো আমার মনে হলো যে হ্যাঁ, ইংলিশ যেহেতু আমার একটা আগ্রহের জায়গা, তো আমি মনে হয় এদেরকে দিয়ে শুরু করতে পারি। তো এই যে তাদেরকে আমি হেল্প করতে গেলাম, তখন দেখলাম যে না, আসলে এই জগৎটা এখনও অনেক কিছু, যে স্টুডেন্টরা যে প্রবলেমগুলো ফেস করে, যে এদেরকে আরও সহজ করে। কারণ আমরা প্রচলিত কিছু সিস্টেমের মধ্য দিয়ে এই আইএলটিএসটাকে, যেমন আমরা ছোটোবেলা থেকে যেরকম গ্রামার বেসড একটা ইংলিশ শেখার একটা ধারণা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে, ওইটাতে আমরা আটকে আছি। তো আমার মনে হলো যে এখানে নতুন কিছু দেওয়ার সুযোগ আছে, এবং এরপর থেকে আমি মূলত আসলে এই জায়গায় মুভ করা আর কি। যেহেতু সিলেট বেসড, সবাই অ্যাব্রোডের প্রতি একটা ফ্রিকনেস কাজ করে, বিশেষ করে এইচএসসি দেওয়ার সাথে সাথেই। তো সিলেটে এমন অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট আছে যারা আইএলটিএস টিচার, বা তারা আইএলটিএস নিয়ে কেরিয়ার অনেক লং টাইম থেকে একটা কেরিয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো ওরা কেন বিদেশ না গিয়ে বাংলাদেশে বা সিলেটে আইএলটিএস পড়াইতেছে? আচ্ছা, এইটা হচ্ছে কি, আসলে সত্যিকার অর্থে আপনি যদি আনন্দের জায়গা, আপনি ধরেন আপনি যেই কাজটা করতে গিয়ে আপনি আনন্দ পাচ্ছেন, আপনি এই জায়গাটায় আসলে ওইখানে অন্য কিছু ম্যাটার করে না, তখন আপনার এই আনন্দটা সবচেয়ে বেশি আপনাকে এখানে টিকে থাকার জন্য রসদ হিসেবে কাজ করে। তো আমার মনে হয় যে আমরা যারা কাজ করতেছি তাদের অধিকাংশের ক্ষেত্রেই মূলত এই আনন্দের জায়গাটা হচ্ছে টিচিং, বিশেষ করে আইএলটিএসের টিচিংটা। তো এই কারণেই আমার মনে হয়, বা আমি পার্সোনালি বিশ্বাস করি যে এটা, যখন আপনি কোনো কাজে আনন্দ পাবেন, এখানে আপনি টিকে থাকার জন্যে যা দরকার আপনি তাই করবেন। আমি অনেক টিচার দেখছি যারা খুব ফানলি, বা মানে টিচিং প্রফেশনটা অনেক ভালোবাসার সাথে ওরা নেয়। আবার অনেকে আছে যে বাধ্য হয়ে টিচিং করতেছে। তো যারা বাধ্য হয়ে টিচিংটা করতেছে, এরা আসলে, আমি জানি না, আমার মনে হয় যে স্টুডেন্টকে বেস্ট দিতে পারে না। রাইট। তো স্টুডেন্টের সিলেটে আমি নিজে দেখছি, আমার পরিচিত ছোটো ভাই বা ফ্রেন্ডস যারা মূলত ইংলিশ মিডিয়ামে পড়ে নাই, বাংলা মিডিয়ামে পড়ছে। তো বাংলা মিডিয়ামে পড়ার ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আছে, হিউজ আছে, অনেকে না, ওরা গ্রামার নিয়ে খুব একটা ভালো আইডিয়া নাই। তো আইএলসে কি গ্রামারে ভালো একটা নলেজ না থাকলেও কি আইএলসে ভালো করা সম্ভব কিনা? আচ্ছা, এটা হচ্ছে সত্যিকার অর্থে আমাদের একটা মিথ চালু আছে আমাদের আইএলটিএসের ইন্ডাস্ট্রিতে। এটা একটা মিথ চালু আছে। মিথটা হচ্ছে এরকম যে আমরা প্রচলিত যেই সিস্টেমগুলো আছে, ছোটোবেলা থেকে ইংলিশ শেখার যে ধারণাগুলো আমাদের মাথায় অলরেডি গেঁথে আছে, তো আমরা এর থেকে বের হইতে পারি না। তো আমরা মনে করি যে গ্রামার লাগবেই। সত্যিকার অর্থে ভাষাটা আসলে গ্রামার লাগবে এরকম না। সত্যিকার অর্থে আমরা আসলে ছোটোবেলা থেকে কিছু জিনিসে অভ্যস্ত হয়ে গেছি। আমরা মনে করি কি ইংলিশ মানে হচ্ছে গ্রামার। তো আপনি একেবারে যদি আমি সহজ করে বলি, এটা হচ্ছে এরকম যে আইএলটিএসে 6 থেকে 7 এই স্কোরটা পাওয়ার জন্য গ্রামার দরকার হয় না। হয়তো এটা অনেকের কাছে মনে হবে যে এটা আবার কোনো কথা হইল, বাট বাস্তবতা হচ্ছে এরকম যে 6 থেকে 7 এই স্কোরটা পাওয়ার জন্য আইএলটিএসে গ্রামার দরকার হয় না। তাহলে এখন প্রশ্ন আসে যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো কেন এই গ্রামারের জন্য আলাদা কিছু কোর্স করানো হয়? তো এইটা হওয়ার একমাত্র কারণটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমরা প্রচলিত যে এই ধরনটা আছে ইংলিশ শেখার জন্যে, এখান থেকে হয়তো আমরা বের হইতে পারি নাই। আর বের হইতে না পারার কারণে আমাদের স্টুডেন্টের উপর চাপ তৈরি হচ্ছে, এবং স্টুডেন্টরা এক সময় যে তার এফোর্ট দিচ্ছে, তার শ্রম সব কিছু দেওয়ার পর সে একসময় হতাশ হয়ে যাচ্ছে আর কি। আর এই হতাশাটা তৈরি করার জন্য আমাদের সিস্টেমটা দায়ী। তো এখানে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট হচ্ছে, আমি একটা জিনিস বলি যে দেখেন, আমরা সাধারণত ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস, যদি ইন্টার পর্যন্ত আমি ধরি কিংবা অনার্স পর্যন্ত ধরি, সেক্ষেত্রে প্রায় 16 বছর।
এখন ধরেন আপনি একটা কলম ধরেন দেখেন এই যে কলম, এই কলমের এই যে এইটা হচ্ছে লেখার একটা পয়েন্ট, লেখার জন্য এটা দরকার। তো আমরা যেটা হয় যে আমরা গত 16 বছর যাবৎ কলমের এই উল্টো দিক থেকে আমরা লেখার চেষ্টা করতেছি, ফলে হচ্ছে কি উল্টো দিক থেকে লেখার কারণে 16 বছরে আমার আসলে ইংলিশ স্কিলটা তৈরি হয় নাই। এখন দেখেন আমরা যখন অনার্স কমপ্লিট করলাম কিংবা ইন্টার কমপ্লিট করার পর, ইন্টার শেষ করার পর আমরা চিন্তা করি কি আচ্ছা আমার 12 বছর 16 বছর ইংলিশ পড়ে আসছি, হচ্ছে না, তাহলে আমার এখানে কী করতে হবে, সাপোর্ট নিতে হবে। সাপোর্টটা কোথায়, যেমন আমাদের আইএলটিএসের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে এখানে যাচ্ছি আমরা। যাওয়ার পর আমরা করতেছি কি কোর্স করতেছি। এখন কোর্স করার পর ছেলেপেলে এমন হয় যে বলে যে স্যার আমরা তো ইমপ্রুভমেন্টটা হচ্ছে না। কারণটা কি? একমাত্র কারণটা হয়েছে যে এই বেশিরভাগ সেন্টারগুলোতে এই উল্টা দিকে লেখার চেষ্টা করা হয়েছে, তারা 3 মাস 6 মাস সেম উল্টা দিকে ট্রাই করে। এর মানে কি প্রচলিত সিস্টেমে ট্রাই করে। ফলে হচ্ছে কি তার আসলে ইংলিশ স্কিলটা আসে না। ফলে সে এক সময় হয় স্কোর খারাপ করে, অথবা এক সময় দেখা যায় কি হতাশ হয়ে যায়। হতাশ হওয়ার পর সে ট্র্যাক থেকে সরে যাচ্ছে, এমন হয়। এর পরিবর্তে যদি এমন হইতো যে আমরা কলম কিন্তু ঠিক এক, যেমন ইংলিশ তো আমার স্কিলটা লাগবে, আমি যদি সঠিক ওয়েতে এই যেই পয়েন্টটা আছে লেখার, এই পয়েন্ট দিয়ে মানে শুরু করতাম, ঠিক আমার অল্প সময়ের মধ্যে আমার স্কিলটা চলে আসতো। তো এইটা হচ্ছে একটা বিষয় আমার মনে হয় আর কি। ফলে হচ্ছে কি স্টুডেন্টের এই যে তার হতাশা তৈরি হচ্ছে, তার সময় যাচ্ছে, এক সময় সে ট্র্যাক থেকে সরে যাচ্ছে, এই জায়গাগুলো তৈরি হচ্ছে আর কি। তার মানে প্রচলিত পদ্ধতিতে আইএলটিএসে ভালো স্কোর করা কি সম্ভব নাকি সম্ভব না? আপনি যদি প্রচলিত পদ্ধতির কথা বলেন তো আইএলটিএসে ভালো করার ক্ষেত্রে একটু টাফ। কারণ হচ্ছে আপনি 16 বছর যেই কলম দিয়ে লিখছেন আপনার স্কিল তো তৈরি হয় নাই। তো আপনি প্রচলিত সিস্টেমে যদি সেম কলম দিয়ে সেম ওয়েতে লেখার চেষ্টা করেন, এটা কি আসবে? কখনোই আসবে না। তো আপনাকে জিনিস এক, বাট আপনার ওয়েটা চেঞ্জ করতে হবে। সেই ওয়েটা চেঞ্জ করাটা হয়েছে গিয়ে মেইন। তো এই ক্ষেত্রে যদি কেউ প্রপার গাইডলাইন পায়, সেই ক্ষেত্রে তার ভালো করার সুযোগ অনেক বেশি তৈরি হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা বিভ্রান্ত হচ্ছে। তো আমার মনে হয় যে এখানে অবশ্যই প্রচলিত সিস্টেমের বাইরে এসে ট্রাই করতে হবে ভালো কিছু করার জন্য। স্যার যেটা বললেন যে 16 বছর, তো অনেক স্টুডেন্ট দেখছি যারা যে আমাদের যে বোর্ড এক্সাম যেগুলো হয় জিএসসি, এসএসসি, এইচএসসি, এই বোর্ড এক্সামের মতো মনে করেন যে প্রেশারাইজ এক্সামগুলো অনেক ইজিলি দিয়ে দেয় অনেক স্টুডেন্ট আছে। বাট যখন আইএলসের সময়টা আসে, আইএলস দেওয়ার যে সময়টা আসে, মানে অনেক বেশি নার্ভাস, এদের ভাবসাব দেখে মনে হয় যে ওইটা থেকে ওইটা বেশি এখানে নার্ভাসনেস কাজ করতেছে বা বেশি ইম্পর্টেন্ট। এটা কি আসলেই ইম্পর্টেন্ট নাকি ওরা যা শিখে আসছে সেটা প্রমাণ করতে পারতেছে না দেখে এখানে এসে ভয় পেয়ে যায়? আচ্ছা, এটা হচ্ছে তাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা আসলে কি ওই যে ছোটোবেলা থেকে আমরা মনে করতেছি যে হ্যাঁ 15 দিন পড়লে হয়তো আমি এসএসসি, এইচএসসি এগুলোতে ভালো করবো। তো আইএলটিএসটা সত্যিকার অর্থে এরকম না। আইএলটিএসটা হচ্ছে একটা স্কিল। এই স্কিলটা হচ্ছে আপনি স্কিল আসে সাধারণত প্রপার ওয়েতে যদি আপনি একটা জিনিস বারবার ট্রাই করেন, সেই ক্ষেত্রে স্কিলটা তৈরি হয়। আর আইএলটিএসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আমার মনে হয়। কীভাবে ডিফারেন্ট? কারণ হচ্ছে আমরা যে ক্লাস 9, 10 মানে এসএসসি, এইচএসসি বা অনার্সে যেই পড়াশোনাগুলো করছি, এখানে কি ছিল, একটা সিলেবাস ছিল। বাট আইএলটিএসের কোনো সিলেবাস নাই, এবং এটা হচ্ছে জাস্ট একটা ভাষা। তো ভাষার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাকে আপনার স্কিল তৈরি করতে হবে। সেই স্কিলটা তৈরি করার জন্য যেখানে আবার আপনার হচ্ছে সিলেবাস নাই। তো এখন সিলেবাস নাই, তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে এরকম যে যেহেতু সিলেবাস নাই তাহলে ছাত্ররা কীভাবে কী করবে। তো এই ক্ষেত্রে একটা সুন্দর একটা উদাহরণের কথা বলি। ধরেন সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার রাস্তাগুলো আমরা একটু খেয়াল করি। সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার রাস্তা হচ্ছে প্রায় 5 থেকে 6টা রাস্তা আছে। আমি জাস্ট 2টা রাস্তার কথা বলি। একটা রাস্তা হচ্ছে সিলেট থেকে প্রথম যেতে হবে মৌলভীবাজার, শেরপুর থেকে জগন্নাথপুর, ওইখান থেকে যেতে হবে সুনামগঞ্জ। এটা একটা রাস্তা। এটাতে যেতে গেলে প্রায় 5 থেকে 6-7 ঘন্টা লাগে, এরকম একটা সময় লাগে। আর আরেকটা রাস্তা হচ্ছে সিলেট থেকে সরাসরি সুনামগঞ্জ। দুইটাই কিন্তু সুনামগঞ্জ যাওয়ার রাস্তা এবং সিলেট থেকে যাওয়ার রাস্তা। এখন আমাদের ক্ষেত্রে হয় কি, তো আমরা বেশিরভাগ স্টুডেন্ট করে কি যে প্রথম সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার জন্য ওই যে মৌলভীবাজার হয়ে জগন্নাথপুর হয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করে। ফলে হচ্ছে কি সে তার সময়, সে তার অর্থ, সে তার যে ইচ্ছা সব কিছু একসময় হতাশায় পরিণত হয়। এই যে অর্থের কথা বললেন, জি, আইএলটিএস তো মনে করেন আইএলটিএসতে আপনার 25 থেকে 30 হাজার টাকা খরচ হচ্ছে, মানে আইএলটিএসের যে এক্সাম ফি যেটা। জি, কিন্তু দেখা যায় যে ওই এক্সাম ফি এর 10x গুণ টাকা শুধু শিকারের জন্য খরচ করে ফেলতেছে হিউজ হিউজ। মনে করেন 1 থেকে 1.5 লাখ টাকা মিনিমাম খরচ করতেছে ওরা শিকারের জন্য। কিন্তু একবার
মানে ওই 30,000 টাকা খরচ করে এক্সামটা দেওয়ার সাহস করে না যে আমি এক্সামটা দিয়ে দেখি যে আমার কোন জায়গায় লেগিংস আছে, আমার কোন জায়গায় দুর্বলতা আছে। এই জিনিসটা আসলে মানে এটা কি আসলে উচিত যে আমি এক্সাম দিয়ে দেখি আমার দুর্বলতা কোন জায়গায়, নাকি ওই প্রচুর টাকা খরচ করা উচিত কোর্সের উপরে? আচ্ছা, এটা আসলে কোর্স করার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা স্টুডেন্টের আগে বুঝতে হবে যার কোন কোন জায়গায় তার দুর্বলতা আছে। কারণ আমি যদি আসলে আমার দুর্বলতা না জানি তা আমি কীভাবে কাজ করব। তো আমরা ওই যে গতানুগতিক যে ধারার যে কোর্সগুলো আছে আমরা এগুলো করতেছি। এখন দেখবেন কি এখানে কিছু স্টুডেন্ট আছে তারা আসলে কোন ধরনের কোর্স করার দরকার নেই, সে যদি রেজিস্ট্রেশন করে জাস্ট কিছুদিন প্র্যাকটিস করে পরীক্ষা দিয়ে দেয়, তার দেখা যায় 6.5 থেকে 7 বা 7.5 এই ধরনের একটা স্কোর আসে। এর কারণটা কি? কারণ সে তো কোথাও কোচিং করে নাই, না করার পরও সেইখানে এই স্কোরটা আনতেছে, কারণ এরা হয়েছে ন্যাচারালি ডেভেলপ করছে, ন্যাচারালি তাদের মধ্যে এই স্কিলটা তৈরি হয়েছে। তো আরেকটা ব্যাপার হয়েছে কি যে এটা যেহেতু একটা স্কিল, তো স্কিলটা আনার জন্য আমার আগে প্রথম কথা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যে আমার দুর্বলতা কোথায় আছে আর আমার স্ট্রেংথ কোন কোন জায়গাগুলো। এখন আমি যখন আমার দুর্বল পয়েন্টগুলো ধরতে পারবো সেই অনুযায়ী আমি কাজ করতে পারবো। এখন আমি অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রেই দেখি যে পড়াইতে গিয়া এরা আসলে জানেই না যে কোন জায়গা থেকে শুরু করবে। ফলে হচ্ছে কি ওরা যেমন রিসেন্ট দু একটা স্টুডেন্ট আসছে এরকম যে তার আসলে কি যদি তার ইংলিশ শব্দটা আমি তার লিখতে দেই, সে দেখা যাচ্ছে আই দিয়ে শুরু করতেছে। এখন আই দিয়ে যখন শুরু করতেছে, এখন এই ছেলেটা যদি যার অলরেডি তার লেভেল আছে, যেই ছেলেটার লেভেল আছে ধরেন 6, ওই ছেলের সাথে যে কোর্স করবে ওই কোর্সটা যদি যে ইংলিশ লিখতে গিয়ে আই দিয়ে শুরু করতেছে ইংলিশ বানানটা, তাদের দুইজনের মধ্যে দুইজনই ক্ষতিগ্রস্ত হবে। কেন? কারণ এটা হয়ে যাবে এরকম যে আমি পেট ব্যথার জন্য প্যারাসিটামল দিলাম, মাথা ব্যথার জন্য প্যারাসিটামল, পা কাটার জন্য প্যারাসিটামল, এরকম হয়ে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটাই হচ্ছে। বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, আইএলসে তো 4টা ব্যান্ড: লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। তো আপনি দেখবেন ব্রিটিশ কারিকুলামের একটা বইয়ে, যে কোনো বইয়ে ওদের কিন্তু ওরা একটা ডিস্ক দেয়, ওইখানে লিসেনিং প্র্যাকটিস করানো হয়, রাইট। ওইখানে আবার আলাদা করে ওই যে কার্টুন দেখানো হয় ওই যে রিডিং পড়ার জন্য। এগুলো কিন্তু আবার বাংলাদেশ এডুকেশন সিস্টেমে নাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা স্টুডেন্ট যখন আসে, মনে করেন একটা বাংলা মিডিয়ামের একটা স্টুডেন্ট, দেখা যায় যে ওর যে কোনো এক ব্যান্ডে খুব ভালো স্কোর, মনে করেন রিডিংয়ে খুব ভালো স্কোর, বাকি 3টা ব্যান্ডেই মনে করেন খারাপ করছে, বা যে কোনো 3টা ব্যান্ডে ভালো, আবার এক ব্যান্ডে গিয়ে আটকা পড়ে গেছে। তো এই ক্ষেত্রে কি বাংলাদেশ এডুকেশন সিস্টেমের কোনো অ্যাফেকশন আছে? মানে এই কারণে কি ভালো করতে পারতেছে না আইএলটিএস স্টুডেন্টরা? আচ্ছা, এটা তো আসলে একটা বড় একটা বিষয়। তো এটার সম্পর্কে কথা বলতে গেলে এটা মনে হয় যে আরও বড় পরিসরে কথা বলা উচিত। তো এটা সত্যিকার অর্থে প্রত্যেকেরই কিছু ভালো দিক মন্দ দিক আছে। আবার একটা মজার একটা কথা বলি, যেমন চীনে কিন্তু আসলে দেখবেন যে তার নিজস্ব যে ভাষাটা আছে না, এটা দিয়েই আসলে সে কিন্তু এত এই যে উন্নতির একেবারে চরম শিখরে পৌঁছাইছে। তো আমরা যেহেতু চিন্তা করতেছি যে আমরা বাহিরে যাওয়ার একটা প্ল্যান করি, ছোটোবেলা থেকে আমাদের মধ্যে চিন্তাটা আসে, পড়াশোনার ক্ষেত্রে হোক কিংবা কাজের জন্য হোক, তো এই জন্যে আমরা মূলত আসলে ইংলিশটা শিখতেছি। আর যখন আপনি নতুন করে কোনো কিছু শিখবেন, এটা আপনার নতুন নতুন সুযোগ তৈরি করবে, এই সুযোগগুলো তৈরি করবে। এখন আমাদের যে সিস্টেম, হয়তোবা এখানে যারা বিজ্ঞজন আছেন ওনারা ওনাদের মতো করে চিন্তা করে একটা করছেন, বাট আমার মনে হয় যদি আমরা ইংলিশটা নিয়ে চিন্তা করি সেক্ষেত্রে এখানে আরও কিছু কাজ করা দরকার। যেহেতু রেমিটেন্স একটা ভালো প্রভাব ফেলতেছে বাংলাদেশের ইকোনমিক্সে, তো সেক্ষেত্রে এই দিকে লক্ষ্য রেখে আমাদের, আমি বলতেছি না যে এডুকেশন সিস্টেম চেঞ্জ করা হোক, বাট আমি চাই যে ইংলিশ পড়ানোটার যে সিস্টেমটা ওইটা একটু চেঞ্জ করতে পারলে বা আর একটু ইমপ্রুভ করতে পারলে, মানে যেরকম স্টুডেন্টরা ইজিলি নিবে জিনিসটা, ওইটা করতে পারলে মনে করেন যে ফিউচারে ভালো হবে। জি, অবশ্যই এখানে কিছু পয়েন্ট আছে, যেমন ম্যাটেরিয়ালসগুলো আরও ইমপ্রুভড হওয়া লাগবে, এখানে টিচারদের আরও দক্ষ হওয়া দরকার, এই জায়গাগুলো কাজ করা উচিত। এটা ওভারঅল আমাদের। আচ্ছা, বর্তমানে একটা জিনিস, বর্তমানে শোনা যাচ্ছে যে আইএলসের প্রশ্ন ফাঁস হচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? প্রশ্ন ফাঁসের বিষয়টা হচ্ছে এরকম যে প্রতিটা সিস্টেমের হয় কি কিছু ফাঁক ফোকর থাকে। তো আইএলসের ক্ষেত্রেও কিছু ফাঁক ফোকর আছে। আর একটা এখানে সুন্দর একটা উদাহরণ দিই, শেয়ার বাজারের কথা বলি। আচ্ছা আচ্ছা, শেয়ার বাজারটা হচ্ছে এরকম, দেখেন শেয়ার বাজারের যদি আমি রিসেন্ট কয়েক বছরের কথা বলি,
শেয়ার বাজারে দেখা গেছে অনেক বড় কিছু দুর্ঘটনা ঘটছে, যেমন এখান থেকে অনেক শত শত কোটি টাকা একেবারে শেয়ার বাজার থেকে নাই হয়ে গেছে। এখন এই যে শেয়ার বাজার থেকে এতগুলো টাকা নাই হয়ে গেছে, কারা করছে জানেন? এখানকার যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা শেয়ার বাজারের, এরাই মূলত করছে এই কাজগুলো, এবং পরবর্তীতে বিভিন্ন তদন্তে এটা উঠে আসছে। তো সেম ব্যাপারটা আইএলসের ক্ষেত্রে, এই যে প্রশ্ন ফাঁসের সাথে কারা জড়িত, আপনি দেখবেন যে কোনো একটা সিস্টেমের মধ্যে এখানে যারা মেইন স্টেক হোল্ডার, এরাই অনেক কিছুর সাথে সরাসরি জড়িত থাকে। তো এরা যখন উদ্যোগী হবে যে ভালো কিছু করতে হবে, আশা করা যায় এখানে পরিবর্তন হবে। এবং রিসেন্টলি ক্যামব্রিজ থেকে অনেক নির্দেশনা আসছে, অনেক চেঞ্জ আসছে। আগে যেমন পেপার বেসড এক্সাম হইতো, এটা টোটালি এখন কম্পিউটার বেসড হয়ে গেছে বাংলাদেশের এই ব্যাপারে এমনি আসতাম। তো কম্পিউটার বেসড হওয়ার পরে কিন্তু এখানে আইএলসের প্রতিষ্ঠানের আমি মনে করি যে আইএলসের প্রতিষ্ঠানগুলোর আলাদা করে এখানে একটা প্রফিট আছে। কারণ হচ্ছে যে ওরা আলাদা করে ওই যে কম্পিউটার কোর্সই করছে। বাট আমি বলবো এই বিষয়ে যারা মনে করেন স্পেশালি হুট করে গ্রাম থেকে আসতেছে বা একটু কান্ট্রি সাইড থেকে আসতেছে, ওরা কিন্তু মনে করেন মাল্টিটাস্কিংয়ে খুব একটা এক্সপার্ট না। আবার অনেকে আছে এক্সপার্ট, বাট বেশিরভাগ কিন্তু এক্সপার্ট না। তো সেক্ষেত্রে মনে করেন যারা মাল্টিটাস্কিংয়ে এক্সপার্ট না, মানে আপনার তো নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, তো এই ব্যাপারে আপনি কি মনে করেন যে কম্পিউটারের আলাদা কোর্স না করে কি একসাথে জিনিসটা মানে ম্যানেজ করা সম্ভব? আচ্ছা, এই ক্ষেত্রে খুব সুন্দর একটা বলি। ধরেন এই যে ফার্স্ট টাইম যখন আমরা অ্যান্ড্রয়েড ফোনগুলো ইউজ করতাম না, তখন আমাদের একটা ভয় কাজ করতো। তো কম্পিউটারটা জাস্ট একটা ডিভাইস, এটা নিয়ে এত বেশি প্যারেশান হওয়ার কিছু নাই। আপনি যদি যেমন ফোনটা যেরকম ইউজ করেন না, ফোন কিবোর্ড যেরকম ইউজ করেন, কম্পিউটারের সাথে যদি আপনি এইভাবে অভ্যস্ত হয়ে যান, কম্পিউটারটা একেবারেই একই রকম, এখানে ভিন্নতার কোনো জায়গা নেই। আচ্ছা আচ্ছা। তো আপনি এত ভয় পাওয়ারও কিছু নাই। এখন অনেকে হয়তো প্রশ্ন করে যে না, অনেক সেন্টার আছে যারা খুব ফোকাস করে যেখানে আপনার লেখার গতি থাকতে হবে অনেক বেশি। এগুলো হচ্ছে যারা স্টুডেন্টকে ভয় দেখাইতে চায়, এরা এগুলো বলে। এখানে আসলে এত গতি থাকা লাগবে না, কারণ আমি তো আসলে এখানে 1 মিনিটে 20টা 22টা ওয়ার্ড লেখার দরকার নাই। কারণ 1 মিনিটে আপনি যদি 6 থেকে 7টা বা 8টা ওয়ার্ড লিখতে পারেন, এনাফ। আপনার এর চেয়ে বেশি দরকার নাই। যেটা আপনি ওই আপনার বন্ধুদের সাথে যখন টেক্সট করেন, তখন আপনি এর চেয়ে বেশি গতিতে টেক্সট করেন, মানে এর চেয়ে বেশি পরিমাণে আপনি শব্দ লিখতে পারেন। সো আপনার যে স্কিলটা আছে, শুধু অভ্যস্ততা বাড়ান। অভ্যস্ততা বাড়াইলে আমার মনে হয় যে ওকে, ঠিক আছে। বাট ব্যবসা তো মনে করেন এক ধরনের সেবা। জি, আপনি সেবা প্রদান করবেন, সেখান থেকে সেটার মাধ্যমে আপনার ব্যবসা হবে। কিন্তু এই যে কিছু প্রতিষ্ঠান করে কি যে আইএলস করার আগে ওরা যে কম্পিউটার কোর্স যে ব্যাপারটা ওইটা একদম বাধ্যতামূলক করে ফেলতেছে। তো এটা কেন? এটা হচ্ছে সত্যিকার অর্থে এক একটা প্রতিষ্ঠানে এক একটা পলিসি থাকে। তো তো এরা হয়তো মনে করে যে হ্যাঁ, আমাদের বিজনেসটা করতে হবে। তো বিজনেসটা অবশ্যই আপনি করবেন, বাট বিজনেসের অবশ্যই এখানে ইথিক্যাল কিছু প্র্যাকটিসের ব্যাপার আছে। নৈতিক দিক থেকেও আপনার ভাবতে হবে। আমি শুধু বিজনেস করবো এরকম না, বিজনেসের সাথে আমার সার্ভিসটা যাতে হয় এবং আমি কারো উপর যাতে কোনো ধরনের বার্ডেন তৈরি না হয়, ওইটা আমার খেয়াল করতে হবে। তো ব্যান্ড শিওর চেষ্টা করি আমাদের জায়গা থেকে যে আমরা একটা স্টুডেন্টের সে যে পরিমাণে সময় দিচ্ছে, তার এর পেছনে যে টাকাটা ইনভেস্ট করতেছে, এটা যাতে উসুল হয়। অন্যদের ক্ষেত্রে যদি বলি, অন্যরা আসলে হয়তো আরও সতর্ক হওয়া দরকার। এই তো। তো এইখানে কোর্স ফি নিয়ে একটা কিউরিসিটি আছে। মানে আইএলসের কোর্স ফি দেখেন যে কিছু কিছু জায়গায় অনেক হাই। এটার পিছনে কি কোনো সিক্রেট আছে যে কেন আইএলসের কোর্স ফি খুব বেশি পরিমাণে নেওয়া হয়? চাইলে তো মনে করেন যে নর্মালি একটা স্পিকিং কোর্সে যে টাকা নেওয়া হয়, একটা কোর্স ফি নেওয়া হয়, ওইরকম তো চাইলে নেওয়া যেত। তো কেন এইখানে বেশি নেওয়া হয়? দেখেন, বাজারে অনেকগুলা প্রোডাক্ট আছে। তো আমি যদি চালের কথাই বলি, চাল আপনি দেখবেন 40 টাকা কেজিও আছে, 100 টাকা কেজিও আছে, আবার 150 টাকা কেজিও আছে। সবগুলোই কিন্তু চাল। তো আপনি যখন এখানে সুগন্ধি চাল যেগুলো আছে, এগুলো কিনতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার প্রায় 100 বা 150 টাকার মতো প্রাইস পড়বে। তো এখন এটা আসলে আপনি যেই কোর্সটা করতেছেন বা যে টিচারের কাছ থেকে আপনি সেবাটা নিচ্ছেন, উনার স্কিলের উপর নির্ভর করে আসলে এই কোর্স ফিটা আসে। একজন টিচার যতটা দক্ষ, তার চার্জটা আসলে বেশি হওয়া উচিত। কেন দেখেন, আপনি
একজন আইনজীবীর কাছে গেলে, যে শিক্ষানবিশ আইনজীবীর কাছে গেলে আপনি দেখবেন কি তার ফি হচ্ছে 500 টাকা। আবার আপনি যদি একজন ব্যারিস্টারের কাছে যান যিনি গত 15-20 বছর যাবৎ প্র্যাকটিস করছেন, ওনার কাছে গেলে আপনি ওনার ফিটা দিতে হয় প্রায় লাখখানেক। তো এটা টোটাল নির্ভর করে স্কিলের উপর। যেমন আমাদের ব্যান্ড কথা যদি বলি, ব্যান্ড যখন আমরা কিছু স্টুডেন্ট আমরা পাই যাদের বেসিকটা একেবারেই নাই, বেসিকটা খুব দুর্বল, এখান থেকে যখন কাজ করি তো আমরা তাদের ফিটা থাকে একরকম। আবার আমরা যাদের দেখা যায় অলরেডি তার একটা বেসিক একটা লেভেলে আছে, তাদের ক্ষেত্রে ফিটা থাকে একরকম। এই ক্ষেত্রে ব্যান্ড যেটা করে আর কি, যে যেই স্টুডেন্টগুলার বেসিক একেবারেই দুর্বল, তাদেরকে যখন আমরা তার টার্গেট স্কোরে নেওয়ার জন্য কাজ করি তখন তাদের ক্ষেত্রে ফিটা থাকে একরকম। আবার যাদের অলরেডি বেসিকটা একটা মোটামুটি পর্যায়ে আছে, তাদের ক্ষেত্রে আমরা তাদের কোর্স ফিটা থাকে একরকম। তো এখন আমরা কেন এটা ভিন্নতা আনছি? এই ভিন্নতা আনার কারণটা হচ্ছে যে স্টুডেন্টের লেভেলের উপর নির্ভর করে, আর সাথে হচ্ছে ব্যান্ড একটা বিষয় হচ্ছে এরকম, অন্যান্য কোচিংয়ে যদি একটা স্টুডেন্ট 6 মাস পরে, তো ব্যান্ড 1 মাস করলেই তার সেম লেভেলটা তৈরি হবে। ফলে ধরেন 6 মাসে যে পরিমাণে তার শ্রম যাবে, টাকা যাবে, হতাশা তৈরি হবে, ওইটা যদি তার 1 মাসে পায়, 1 মাসে যদি তার সেম লেভেলের স্কিলটা আসে, তাহলে তার তো অবশ্যই কোর্স ফিটা একটু ভালো নেওয়া উচিত, একটু বেশি হওয়া উচিত। তো আমরা জাস্ট ওই জায়গাগুলো একটু ফোকাস করি, কারণ টোটালি নির্ভর করে টিচারের স্কিল, আপনি কীভাবে পড়াচ্ছেন তার উপর নির্ভর করেই কোর্স ফিটা আসলে নেওয়া হয় আর কি। আপনার এতক্ষণ তো অনেক কথা বললাম, মানে আপনার যে প্রতিষ্ঠানটা ব্যান্ড আপনার নামের মধ্যেই আপনার যে বৈশিষ্ট্যটা ফুটে উঠতেছে। ব্যান্ড আপনি এখানে যারা স্টুডেন্ট আসে, আপনি ওদের ব্যান্ড নিয়ে মানে যে টেনশনটা, নিশ্চয়তা দিচ্ছি, নিশ্চয়তা ভালো কিছু আসবে। হ্যাঁ, তো আমরা শুনেছি আপনার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে ইফ কোনো স্টুডেন্ট যদি এক্সাম দিয়ে তার রিকোয়ার্ড যে স্কোরটা সেটা যদি না পায়, তাহলে আপনি ওদেরকে আবার ব্যাক করান আপনার প্রতিষ্ঠানে। জি, আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি বলি যে আমরা আসলে ব্যান্ড যে মেইন ফোকাসটা এটা হচ্ছে এরকম, যে আমরা স্টুডেন্টদেরকে যেরকম নিশ্চয়তা দিচ্ছি, এটার সাথে আরেকটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে যে যদি স্টুডেন্ট তার কাঙ্ক্ষিত স্কোর না পায়, সেক্ষেত্রে আমরা তার কোর্স ফি নিচ্ছি না, যে আমাদেরকে সে 1 টাকা দিলে 1 টাকা আমরা ব্যাক করে দিচ্ছি। এর কারণটা হচ্ছে কি, আমরা জানি যে আমাদের টিচিং স্টাইল, একটা স্টুডেন্টের দুর্বলতা কোন জায়গায় কাজ করা উচিত, এই জায়গাগুলো আমরা জানি এবং সেই অনুযায়ী আমরা কাজ করি। এবং কাজ করার কারণে হচ্ছে কি যে আমরা এই নিশ্চয়তাটা দিতে পারতেছি। এবং আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের সাথে যারা কাজ করছে, আমরা যে স্টুডেন্টগুলোকে নিয়ে কাজ করছি, তাদের দিক থেকে তাদের স্টুডেন্টের স্যাটিসফ্যাকশনের জায়গা যেটা, এটা আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত 100-এ 100। কেউ অন্তত আমাদের কাছে এটা বলতে পারবে না যে স্যার আপনাদের দিক থেকে আমরা পাইনি। আমরা আমাদের দিক থেকে যে ধরনের কমিটমেন্ট থাকে, আমরা ওই কমিটমেন্টটা ফুলফিল করি। বাট এইখানে কিছু প্রতিষ্ঠান দেখলাম যে ওদের টপ স্কোরার বা টপ পারফর্মার যারা আছে ওদেরকে খুব প্রমোট করে, এটা কেন আসলে? আচ্ছা, এইটা একটা সাধারণ বৈশিষ্ট্য। ধরেন একটা প্রতিষ্ঠানের যারা ভালো করছে, যারা টপ পারফর্মার, এদেরকে আসলে ফোকাস করবে, কারণ এটা হয়েছে তার প্রমোশনের একটা অংশ হিসেবে করে আর কি। এবং এটা আমি মনে করি পজিটিভ, কারণ এতে হয় কি অন্যরা আরও উৎসাহিত হয়, ভালোদেরকে দেখে আরও ভালোরা আসে, অন্যরা মনে করে যে না আমার এখানে অনেক সুযোগ আছে, এটা পজিটিভ। তো স্পেশালি সিলেটের ক্ষেত্রে দেখলাম একটা বিষয় যে কিছু প্রতিষ্ঠান টপ পারফর্মার হিসেবে নিজেদেরকে দাবি করে, প্লাস এই জিনিসটা করার মাধ্যমে স্টুডেন্টদেরকে ওরা আকৃষ্ট করতেছে। এটা আসলে কেন করতেছে? আচ্ছা, এটা হচ্ছে কি আসলে টোটালি একটা স্ক্যাম। কারণ হচ্ছে টপ পারফর্মার বলতে আসলে এখানে হচ্ছে এরকম যে ওনারা কোয়ালিটির দিক থেকে না, ওনারা হচ্ছে অনলি রেজিস্ট্রেশনগুলো বেশি হয়। তো এটা আইডিপি কিংবা ব্রিটিশ কাউন্সিল এরা যেটা করতেছে যে তাদের একজন ডিলার হিসেবে, ডিলারের কাছে সেলস হচ্ছে বেশি, তারা ওই যে ডিলারকে জাস্ট একটু সম্মাননা দিচ্ছেন। তো এখন ওই যে ডিলাররা আবার করতেছে কি, বলতেছে দেখেন আমার কোয়ালিটির জন্য সম্মাননা দিচ্ছে। আসলে ব্যাপারটা কোয়ালিটির জন্য না, এটা কোয়ান্টিটিটা কেন বললাম, যে এখানে যারা বেশি রেজিস্ট্রেশন করতেছে, এখন ব্রিটিশ কাউন্সিল বলেন, আইডিপি বলেন, এরা মূলত রেজিস্ট্রেশনটা যেখানে বেশি হয় এদেরকে টপ পারফর্মার দিচ্ছে। এক্ষেত্রে আমি ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলি,
আমার প্রতিষ্ঠান যেখানে ঠিক এর 2-3 তলা নিচেই, এই বিল্ডিংয়ের ঠিক নিচে একটা প্রতিষ্ঠান আছে যে তারা বলতেছে যে তারা টপ পারফর্মার। এখন টপ পারফর্মার কিসের ভিত্তিতে? তার যদি আপনি গত 6 মাসের রেজাল্ট দেখেন তাদের, যেখানে একটা 7 স্কোর পাবেন না। এখন এই যে টপ পারফর্মার কিসের ভিত্তিতে, আমি যদি ওদের পয়েন্টটা ধরি, এখানে কি আসলে স্কোর আসছে? স্কোরও আসে নাই। এখন স্কোর আসে না, তাহলে কিসের ভিত্তিতে? কিন্তু তার এখানে যেটা হচ্ছে যে তার এখানে রেজিস্ট্রেশনগুলো অনেক বেশি হচ্ছে। রেজিস্ট্রেশন হওয়ার কারণে ওই যে আমি বললাম না একটু আগে, যে এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিলার্স, মানে ডিলার হিসেবে তাদেরকে আসলে মূল্যায়ন করা হচ্ছে টপ পারফর্মার। আর যদি কোয়ালিটির ভিত্তিতে আপনি চিন্তা করেন, হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে এবং আইডিপির পক্ষ থেকে কোয়ালিটির ভিত্তিতে কোনোভাবেই টপ পারফরমেন্সের কোনো ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয় না, সহজ করে বললে। আপনি কি মনে করেন এই সিলেটের মধ্যে আইএলসের জন্য বেস্ট কোন প্রতিষ্ঠান বা বেস্ট কোন টিচার, এরকম কি কেউ আছে? কারণ অনেকেই মনে করেন এই জিনিসটা নিয়ে কনফিউশনে থাকে যে এই প্রতিষ্ঠানে যাব নাকি ওই টিচারের কাছে যাব, বা অনেক মার্কেটিং হয় এটা নিয়ে, আমার কাছে আসো, আমার কাছে আসলে পড়ে আসবে, বা আছে না? আচ্ছা, এই ক্ষেত্রে খুব ট্রিকি একটা কোয়েশ্চেন। এই ক্ষেত্রে হচ্ছে যে আসলে অনেকেই ভালো কাজ করতেছেন, এটা খুব পজিটিভ, কারণ এই সেক্টরে স্টুডেন্টরা ভালো কিছু পাক। তো আমি যদি বলি যে এই সেক্টরের সবচেয়ে ভালো টিচার যদি আপনি বলেন, তাহলে সোহেল স্যারের কথা বলতে পারেন, সহজ করে বললে। তো যেহেতু সুহেল স্যার আমাদের আইএলসের জন্য সিলেটের মধ্যে বেস্ট আপনি দাবি করতেছেন, আপনার জায়গা থেকে আপনার যে কনফিডেন্সটা আমরা শুনলাম, এই কনফিডেন্সের জায়গা থেকে আপনি একজন সাধারণ ছাত্রছাত্রীকে কি উপদেশ দিবেন, মানে আইএলস নিয়ে সে কীভাবে ভালো স্কোর করতে পারবে একদম শুরু থেকে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তার লেগে থাকার মানসিকতা থাকতে হবে এবং প্রপার গাইডলাইন্স থাকতে হবে। এই দুইটা জিনিস যদি থাকে, একটা স্টুডেন্ট অবশ্যই ভালো করবে। সে যদি প্রথমত কোন পথে যাওয়া লাগবে এটা জানে, আর দ্বিতীয়ত হচ্ছে যে না, আমার স্কোর দরকার, যে আমার এটা লাগবে, যদি এই ধরনের মানসিকতা থাকে তাহলে সে অবশ্যই ভালো করবে। আচ্ছা, তো আমরা প্রায় শেষের পথে, বাট আমরা শেষ করব একটা কোয়েশ্চেন দিয়ে, যে সিলেটকে কেন আইএলসের রাজধানী বলা হয়? আচ্ছা, এটা হচ্ছে কি, আসলে ওই দীর্ঘদিন ধরে প্র্যাকটিস হচ্ছে তো এরকম। যেমন আপনি দেখেন সিলেটের, আপনি যদি যে কোনো একটা স্কুলে যাবেন, গিয়ে ক্লাস 7-এ পড়ে, আপনি যদি ওরা জিজ্ঞাসা করেন যে আচ্ছা তুমি কি করতে চাও, সে উঠে বলবে কি আমি এই তো এসএসসি পরে আমি আইএলটিএস দেবো। কেন দিবা? যে আমি বাইরে যাব। এটা আসলে আমরা দীর্ঘদিন থেকে বংশ পরম্পরায়, সহজ করে বললে, আমরা তো বাহিরে, বিশেষ করে লন্ডন বেসড একটা কমিউনিটি গড়ে উঠছে। তো আমাদের কারো না কারো আত্মীয় স্বজন ওইখানে আছে, থাকার কারণে আমাদের একটা স্বপ্ন ওইখানে অটো তৈরি হয়ে গেছে। ফলে যখন এর যে রিকোয়ারমেন্টটা হয়েছে যে আইএলটিএস স্কিলটা লাগবে, তখন আমরা প্রত্যেকে এটা চিন্তা করতে আইএলটিএস করতে হবে। এখন সবার মধ্যে এই ধরনের একটা ক্রেজ তৈরি হয়েছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি একটু সিলেটের বাইরে যান, এখন কিছুটা মানুষ সচেতন হচ্ছে যে আইএলটিএস করতে হবে। সিলেটের বাইরে এই ধরনের ক্রেজটা একবারই কম আইএলটিএস নিয়ে। আর এই জন্য দেখবেন যে অন্যান্য জায়গার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা আছে, এরা সিলেটে মুভ করতেছে, কারণ সিলেটে মানুষের মধ্যে আইএলটিএস সম্পর্কে যে সচেতনতা আছে, এটা অন্য জায়গার তুলনায় আমার মনে হয় যে অনেক বেশি। তো আজকে আমরা, মানে আজকের এপিসোড দিয়ে আমরা গ্যাস সিজন স্টার্ট করছি। তো আমি জানতে চাইবো যে আমাদের যারা ভিউয়ার্স আছে বা লিসেনার্স আছে, ওদের কাছে জানতে চাইবো যে আপনাদের কি রিকোয়ারমেন্ট আছে কোনো টপিক নিয়ে বা কোনো গেস্ট নিয়ে, আপনার রিকোয়ারমেন্ট থাকলে দিতে পারেন। আর ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদের সাথে আমাদের বিএস পডকাস্টকে দেওয়ার জন্য। এবং ভিউয়ার্সদের মধ্যে যদি আইএলটিএস নিয়ে কিছু জানার থাকে বা আইএলটিএস করার থাকে, আপনারা স্যারের কাছে আসতে পারেন, স্যারের বেঞ্চ শিওরে আসতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এভরিওয়ান।